নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাত পোহালেই লোকসভা নির্বাচনের ভোট গণনা। প্রায় পৌনে দুমাস ব্যাপী এই ভোট গ্রহণ প্রক্রিয়া, তারপর তার গণনা। চ্যানেলে চ্যানেলে এক্সিট পোল আপনারা দেখেছেন। এক একটা সমীক্ষক সংস্থা ছাড়া সবাই কার্যত এনডিএ সরকার হচ্ছে বলে তাদের এক্সিট পোলের মাধ্যমে জানিয়েছে। এই রাজ্যে বিজেপির আসন সংখ্যা TV9 বলেছে 21, প্রথমে 17 বলেছিল, তারপরে 21, আর সি ভোটার বলেছে 23 থেকে 27। তৃণমূলের আসন সংখ্যা আগের বারের থেকে কমছে, সেটা এক বাক্যে সবাই বলেছে। বিজেপির প্রাপ্ত ভোটের হার 42.5% হতে পারে, আবার 46% যেতে পারে। সেখানে বিজেপির আসন সংখ্যা বেড়ে 29 পৌঁছতে পারে। রাজগুরু গাঙ্গুলি ভাইব্রেশনাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে মাধ্যম হিসাবে ব্যবহার করে তার প্রেডিকশন করেছেন। আমি আবার বলছি, এটা একাডেমিক এক্সারসাইজ। তিনি প্রত্যেকটি আসনে সম্ভাব্য ফলাফল বলেছেন তার মতো করে, তার গণনায় যেটা এসছে। সেখানে দেখা যাচ্ছে তার মতে বিজেপি 29, তৃণমূল 11, কংগ্রেস 2। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এক্সিট পোলের ফলাফল তিনি মানেন না, এটা মোদি মিডিয়া তৈরি করা। গণনার আগের দিন ইন্ডিয়া জোটের শরিকদের মনোবল ধাক্কা দেওয়ার জন্য, তাদের কর্মীরা যাতে গণনা কেন্দ্রে খুব অ্যাক্টিভ না হয়, সেটা সেই জন্য সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এবার আমি যে শিরোনামটা দিয়েছি তাতে বলছি, বড়নগরে কি সজল? দেখুন, বড়নগরে 2011 সালে 77 থেকে 11 পর্যন্ত ওখানে জিতেছিলেন বাম প্রার্থীরা। আরএসপির দখলে ছিল মতীশ রায়, অমর চৌধুরী। 11 সালে তাপসবাবু জিতলেন 30,000-এর কাছাকাছি ভোটে। 16 সালে তার ব্যবধান কমে দাঁড়ালো 16,000। 21 সালে ব্যবধান বেড়ে দাঁড়ালো প্রায় 36,000। আর 21 সালে তার লড়াইটা হলো বিজেপির সঙ্গে। বিজেপির প্রার্থী পেলেন 31%-এর একটু বেশি ভোট, আর তাপসবাবুর প্রাপ্ত ভোট হয়ে গেল 50%-এর উপর। আরএসপির প্রার্থী মানে বামফ্রন্টের প্রার্থীর ভোট সংখ্যা কমে গেল, পার্সেন্টেজ অফ ভোটও কমে গেল। তাহলে ওখানে বিজেপি আস্তে আস্তে নিজের জমিটা তৈরি করেছে। হয়তো সংগঠন মজবুত নয়, কিন্তু প্রচুর ভোটার আছে। সায়ন্তিকা ব্যানার্জি ওখানে প্রার্থী হন, তৃণমূলের অনেকেই চাননি। দাদাভাই সঙ্গের নেতা, ওখানকার কমিশনার অঞ্জন পাল সোমেনবাবুর সঙ্গে রাজনীতি করতেন দীর্ঘদিন, তিনি টিকিট প্রত্যাশী ছিলেন। শান্তনু সেন টিকিট প্রত্যাশী ছিলেন। বড়নগর পুরসভার আরো 2-1 কাউন্সিলর টিকিট প্রত্যাশী ছিলেন, তারা কেউ পাননি। শেষ পর্যন্ত সায়ন্তিকা প্রার্থী হয়েছেন। মমতা নাকি অঞ্জন পালকে ফোন করে বলেছিলেন যে অঞ্জন জেতাতেই হবে, কিন্তু শেষ হাসি কি হাসতে পারবে তৃণমূল? আমার কাছে যা খবর, মানুষের সঙ্গে কথা বলে, ওখানকার স্থানীয় বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষের সাথে কথা বলে আমার মনে হয়েছে, আমি ভুলও হতে পারি, 1 ভোট হলেও সজল ঘোষ এবার জিতবেন। শাসক দলের ডেসপারেশনটা সামনে চলে এসছে। ভোটের দিন সজল ঘোষের ওয়ার রুমে যেভাবে ভাঙচুর করা হয়েছে, যেভাবে তার সমর্থকদের মারধর করা হয়েছে, এমনকি আমি শুনলাম তার স্ত্রী ছেলেও ছিলেন, তাদেরকেও নিগ্রহ করার চেষ্টা হয়েছে। বড়নগরের মানুষ কিন্তু এটা মেনে নেবে না। প্রতিবাদ তারা নিঃশব্দে করেছেন ইভিএমে। আমার তাই মনে হয় 1 ভোট হলেও সজল জিতবেন। এবার নজর কাড়ে ভোটের ভিড়ের মধ্যে যে 2টি কেন্দ্র আছে বা 3টি কেন্দ্র আছে, তার মধ্যে কলকাতা উত্তর। রবিবার দিন আমি বিকেলবেলা কলকাতা উত্তরের বিভিন্ন আনাচে কানাচে ঘুরলাম। 62 নম্বর ওয়ার্ড, যেখানে 23,000-এর মতো পোল হয়েছে, মুসলমান অধ্যুষিত অঞ্চল। ইকবাল আহমেদ ওখানকারই মানুষ ছিলেন, মারা গেছেন। সেখানে আমাকে বললেন অনেকে, যারা কেউ বিজেপি কিন্তু সমর্থক নয়, যে 23,000 ভোট পোল হয়েছে দাদা, ধরে নিন ওর মধ্যে কংগ্রেস 7-8 হাজার ভোট পাবে,
তৃণমূল 1014 আর বিজেপিও কিছু ভোট পাবে। তো সংখ্যালঘু মহল্লায় 100টার মধ্যে যে 91টা ভোট তৃণমূল পেয়েছিল 2021-এর বিধানসভায়, এবার কিন্তু 100টার মধ্যে 91টা পাচ্ছে না, অনেক কম পাচ্ছে। এই তো ভোটের কিছুদিন আগে সন্তোষ পাঠক মধ্য কলকাতার 1000 তৃণমূল কর্মীকে কংগ্রেসে যোগদান করালেন, তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আর চোরা স্রোত প্রচন্ড বইছে উত্তর কলকাতা জুড়ে। সবাইকে ঠিকঠাক ভাবে কাজ করেছেন। স্বর্ণকমল সাহা বলুন, ওদিকে শশী পাঁজা বলুন, তারপরে অতীন ঘোষ বলুন, তারা হয়তো কি বলবো আর কি ইনঅ্যাক্টিভ ছিলেন আমি বলবো না, কিন্তু ভোট করানোর যে একটা বিষয় থাকে সেই কাজটা কি তারা করেছেন, এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে বিভিন্ন মহলে। 1,27,000 ভোটে জিতেছিলেন সুদীপ বাবু। সেই কেন্দ্রে পদ্মফুল ফোটাতে হলে ওই 1,27,000-এর ডেফিসিট মেটাতে হবে। ভোটের দিন দক্ষিণ কলকাতায় আমি লেক মার্কেটের কাছে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। ওই সময় দেখলাম তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক এলেন, আমার খুব পূর্ব পরিচিত, তার নামটা বলছি না। বিকেল 4টে নাগাদ ওখানে 10-15 জন তো ছিলেন। এই আমার কাছেও জানতে চাইলেন যে কি খবর ভোটের, আমিও জানতে চাইলাম। স্বগতোক্তির ঢঙে বললেন, পাশে কিন্তু লোকজন ছিল, এই উত্তর কলকাতায় তাপসদা জিতবে। তাহলে তৃণমূলের একটা অংশ কনফিডেন্ট উত্তর কলকাতায় তাপস রায় জিতবে। এবং তাপসবাবু পুরনো নেতা, ওখানকার ভূমিপুত্র, 10 বছর কাউন্সিলর ছিলেন। তিনি যে 5 বার বিধায়ক হয়েছেন, তার মধ্যে 2 বার হয়েছেন খাস কলকাতা থেকে, বিদ্যাসাগর কেন্দ্র থেকে 1 বার হয়েছেন, জোড়াসাঁকো থেকে হয়েছেন। তাই তিনি জানেন। রবিবার দিন বিকেলে বড়বাজারে গেলাম সন্তোষ পাঠকের অফিসে, অনেকক্ষণ গল্প হলো। সন্তোষ পাঠক পরিহাসছলে বলছিলেন, একটা কাগজের কাটিং দেখিয়ে নয়না বন্দ্যোপাধ্যায় সন্তোষ পাঠককে বলে গেছেন তুমি বকলমে বিজেপির হয়ে কাজ করছো, হাসছিলেন। তাহলে উত্তর কলকাতায় সর্বত্র তৃণমূলের বিরুদ্ধে বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা চোরাস্রোত। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিন উত্তর কলকাতা নিয়ে বিশেষ নজর দিয়েছিলেন। রাজু নস্করের বাড়িতে কুণাল পৌঁছে যাওয়ার পরেই সুদীপের আশা, এবং রাজু নস্করের সেভাবে অ্যাক্টিভ না হওয়া অনেক বার্তা দিচ্ছে। রাজগুরুবাবুর এক্সিট পোল প্রেডিকশন অনুযায়ী এখানে শেষ হাসি হাসার সম্ভাবনা তাপস রায়েরই বেশি। দেখা যাক কি হয়। রাজগুরুবাবুর প্রেডিকশন ভালো হলে ভালো, না হলে উল্টোটা হবে। এটা একাডেমিক এক্সারসাইজ, আমি প্রথম থেকেই বলে আসছি। এবার আসুন দমদম যাদবপুর। দমদমে 56,000 ভোটে জিতেছিলেন সৌগত রায়, 53,000 ভোটে 2019-এ নেপালদেব ভট্টাচার্য প্রায় 15% ভোট পেয়েছিলেন। সুজনবাবু আশাবাদী এবার তিনি অঘটন ঘটাবেন, কিন্তু দমদমের আনাচে কানাচে ঘুরে, সেখানে আমার বহু পরিচিত বিভিন্ন দলের সমর্থক থাকেন, তারা কিন্তু বলছেন লড়াইটা শিলভদ্রর সঙ্গে সৌগত বাবু। আমাদের প্রেডিকশন বলছে রাজগুরু গাঙ্গুলি যে শিলভদ্র দত্ত জেতার সম্ভাবনা একটু হলেও বেশি, কিন্তু কাটে টাক্কার। দেখা যাক। যাদবপুর, আমাদের প্রেডিকশন বলছিল যাদবপুরে সায়নী ঘোষ জিতবেন, এখনো আমি তাতে স্টিক করে আছি। কিন্তু লড়াইটা কিন্তু খুব সহজ হবে না। অনেকে ভাবছেন যে 2019-এর ব্যবধানে সায়নী জিতবেন, সেটা কিন্তু হবে না। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই হবে, কাউন্টিং রুমে পর্যন্ত লড়াই হবে। সেখানে কিন্তু স্নায়ু ধরে রাখার খেলা, হাড্ডাহাড্ডি লড়াই হলে বেনিফিট অফ ডাউট আমি সায়নী ঘোষকেই দিয়ে রাখছি। রাজগুরুবাবু সেটা দিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে হাসতে হাসতে সায়নী ঘোষ জিতে যাবেন। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই হবে। সায়নী ঘোষের অ্যাডভান্টেজ থাকলেও শেষ হাসি যে তিনিই হাসবেন, সেটা কিন্তু একেবারে বুকে হাত দিয়ে বলার জায়গায় আমি নেই, কিন্তু বেনিফিট অফ ডাউট আমি সায়নী ঘোষকেই দেব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এক্সিট পোলকে ফুটকারে উড়িয়ে দিয়েছেন।
এখন যদি এক্সিট পোল ইন্ডি জোটের সমর্থনে কথা বলতো, তিনি সাদরে তাকে আহ্বান জানাতেন। TV9 প্রথমে দিয়েছিল 17টা, বিজেপি তৃণমূলকে দিয়েছিল 24টা। কয়েক ঘন্টার মধ্যেই তারা পরিবর্তন করে বিজেপিকে 21, তৃণমূলকে 20টা দিল। মমতা বন্দ্যোপাধ্যায় TV9 এর কনসাল্টিং এডিটর অনির্বাণ বাবুকে সাক্ষাৎকার অনেক কথা বললেন। দু একটা কথা খুব আমার মনে একেবারে গেঁথে গেল, যে মোদি মিডিয়ার তৈরি এক্সিট পোল, তিনি মানুষের সাথে কথা বলে বুঝেছেন মানুষ তৃণমূলের পক্ষে জনাদেশ দিতে তৈরি। কিছুদিন আগে তিনি বলেছিলেন যে ইন্ডি জোট 315টা আসন পাবে। এখন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে বলছেন 295টা আসন পাবেন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অন্য রাজ্যের কথা বলতে পারবো না, আমি তো যাইনি, অখিলেশ, তেজস্বী, স্টালিন ভালো ফল করবে। তিনি কিন্তু তার আগের অবস্থান থেকে সরে আসলেন। এখন বলছেন সব ক্যালকুলেশনের পরে তুমি সিদ্ধান্ত নেবেন কি করবেন। এটাও একটা তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে তিনি বলতে শুরু করে দিয়েছেন সিপিএম ইন্ডি জোটে মাতব্বরি করছে, ছড়ি ঘোরাচ্ছে। এটাও কি একটা অজুহাত ইন্ডি জোটের বাইরে থাকার? ইন্ডি জোটকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সমর্থন করবেন, মানে তার কি সেই সামর্থ্য থাকবে সংখ্যার বিচারে যে ইন্ডি জোটে একটা নির্ণায়ক ভূমিকা নেবেন? আর ইন্ডি জোটেরই আসন কত হবে সেটাই তো কোটি টাকার প্রশ্ন। তাই অনেকগুলো যদি কিন্তু উদ্রেক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তিনি কি সব দিকের রাস্তা খোলা রাখতে চাইছেন? শুনুন, রাজনীতি সম্ভাব্যতার শিল্প, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার সঙ্গে রাজনৈতিকভাবে সহাবস্থান করার অভিজ্ঞতা আছে। তিনি বাজপেয়ীজির সঙ্গে ছিলেন, তিনি মনমোহন সিং এর সঙ্গে ছিলেন, এখন কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক অম্লমধুর। তিনি এবার দিল্লি কংগ্রেসের প্রশংসা করেন, অধীর চৌধুরীর মুন্ডপাত করেন। তিনি কালীঘাট ক্যামাক স্ট্রিটকে সুরক্ষিত রাখবার জন্য যেটা করার প্রয়োজন সেটা করবেন। তাই এই মুহূর্তে তার পদক্ষেপ নিয়ে আগাম পূর্বাভাস করতে যাওয়া মূর্খামি ছাড়া কিছু নয়। কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিমল শঙ্কর নন্দর সঙ্গে। বিমল দা, এই যে এক্সিট পোল সবাই করেছে মোরললেস, একটা দুটো সংস্থা বাদ দিলে সবাই এনডিএ এর ভিক্টরির কথা ভবিষ্যৎবাণী করেছে এবং বিজেপি অ্যাবসলিউট সংখ্যাটা পাচ্ছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এটাকে বলছেন ফেক, বোগাস, বিজেপি সংস্থাগুলোকে দিয়ে তৈরি করিয়েছেন। তাহলে আপনার কি মনে হয় যে নির্বাচন ফল ঘোষণার আগের দিন কর্মী সমর্থকদের চাঙ্গা রাখা, কাউন্টিং টেবিলে তাদের মরাল যাতে হাই থাকে সেটাই এনশিওর করার জন্য মমতা এটা বলেছেন? আসলে ভিতরে ভিতরে তিনিও জানেন যে মোদিজি আসছেন তৃতীয়বারের জন্য। কি মনে হয় আপনার? অ্যাবসলিউটলি। এবং সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের মানে দেখে, মনোভাব দেখে তো মনে হচ্ছে যে ওরা বুঝতে পেরে গেছে কি হতে চলেছে। তা নইলে দিল্লিতে ওই ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হঠাৎ যাব না বলে দেওয়ার কারণ কি? যে কোনো একটা লোক তো ওখানে যেতে পারতো। দিল্লিতে তো ওদের অনেক লোক থাকে, রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়ান থাকে, তাকে পাঠানো যেতে পারতো। ওই সুখেন্দু শেখর রায়, তারা এখানে কি কাজ করে? এরা না হয় ইলেকশনে ব্যস্ত, তারা কোন ইলেকশনটা করেছে? তার মানে একটা বার্তা দেওয়া, দেখো আমি আর ইন্ডি জোটের সঙ্গে নেই বা ওদের আর গুরুত্ব দিচ্ছি না। এখানে একটা কথা বললাম, কেন্দ্রের কাছে আবার সন্ধির বার্তা পাঠালাম, হতে পারে এটা। সুতরাং এনারা অনেক আগে বুঝতে পেরে গেছেন যে কি হতে পারে এবং নির্বাচন কোন দিকে তার ফলাফল হতে চলেছে। এটা গেল একটা দিক। কিন্তু এই অবস্থায় দলের কর্মীদের মনোভাব যেভাবে ভেঙে গেছে গত পরশু থেকেই, আমি তো ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে যাতা অবস্থা হয়ে গেছে। এখনই যদি এই হাল হয়, নির্বাচনে পরাজিত হলে ওদের কি হাল হবে বোঝাই যাচ্ছে তো। ফলে আপাতত দলটাকে বাঁচিয়ে রাখার, মানে ভোট গোনা অবধি টিকিয়ে রাখার একটা মরিয়া প্রচেষ্টা হিসেবে এটাকে দেখা যেতে পারে। কিন্তু যে প্রশ্নটা তোলা হয়েছে ওখানে দুটো কথা বলতে পারি। যে দেখুন, এই যে জনমত সমীক্ষক গোষ্ঠীগুলো, মানে ভোট সমীক্ষা যারা করে থাকে, প্রিপোল সার্ভে মানে ওপিনিয়ন পোল হোক বা এক্সিট পোল হোক, এখন এক্সিট পোলটাকে বেশি গুরুত্ব দেয়।
আগে ওপিনিয়ন পোলটাকে বেশি গুরুত্ব দিত। এগুলো যারা করে তাদের একটা বড় অংশই কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গোষ্ঠী। তারা সারা বছর ব্যবসা করে, শয়ে শয়ে লোক ওখানে চাকরি করে। তাদের কি ঠেকা পড়েছে যে তারা ভুলভাল তথ্য দেবে এবং বিজেপির কাছ থেকে টাকা নেবে? আরে তাদের তো ব্যবসা বাণিজ্য করে খেতে হবে আগামী দিনে। তাদের ইনফরমেশন বহু বড় বড় কোম্পানি নেয়, এরা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। তাদের কোনো ঠেকা পড়ে যায়নি যে একটা নির্বাচনে ভুল ডেটা দিয়ে নিজেদের রেপুটেশন নষ্ট করবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনি জানেন 2016 সালে মোটামুটি সকলেই জানতো যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসই এগিয়ে আছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। কিন্তু একটি টেলিভিশন চ্যানেল, একটা খুব বিখ্যাত সংস্থা গিয়ে সার্ভে করিয়ে তার ডাটাটাকে একটু এদিক ওদিক করে বারবার দেখানোর চেষ্টা করছিল যে তৃণমূল কংগ্রেস চাপে আছে, হ্যাঁ এগিয়ে আছে, কিন্তু এগিয়ে থাকাটা খুব একটা বেশি এগিয়ে নেই, এবং কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স যদি একটু মানে ভোট কয়েক পার্সেন্টকে নিজের দিকে আনতে পারে, সুইং করাতে পারে, জিতে যেতে পারে, এই ধরনের দেখিয়েছিল। এবং আপনার মনে আছে যে আপনি তখন একটি টেলিভিশন চ্যানেলে এই যুক্তি তর্ক সঙ্গে অর্ক করতেন। সেই সময়ে যিনি রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক, আমার শিক্ষক তুল্য, তার নাম অধ্যাপক অমল মুখোপাধ্যায়, তার সঙ্গে আমার রীতিমতো একটু তর্কাতর্কি হয়েছিল। উনি বলেছিলেন যে তৃণমূল হেরে যাবে, কিন্তু আমি বললাম স্যার এটা সম্ভব নয়। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনাদের কাছ থেকে শেখা যে আমি মনে করি তৃণমূল জিতবে, এর সঙ্গে তৃণমূলের প্রতি ভালোবাসা বা ঘৃণার কোনো ব্যাপার নেই। 2016-তে পরের প্রোগ্রামে আপনি ডেকেছিলেন এবং আমার মনে আছে অমলবাবু কিন্তু আমাকে কংগ্রেচুলেট করেছিলেন যে না বিমল ঠিকই বলেছিল, আমি হয়তো বুঝতে ভুল করেছিলাম। ফলে আপনি যখন নির্বাচনী বিশ্লেষণ করবেন কিছুটা হলেও তো আপনাকে নিরপেক্ষভাবে কথাটা বলতে হবে। ফলে এখানে দেখা যাচ্ছে এই সমীক্ষক গোষ্ঠীগুলো তাদের এটা অনেক বেশি, কি বলবো, স্যাম্পল সাইজ অনেক বেশি, এগুলো কোটি কোটি টাকা লাগে, এবং এরা যখন এই তথ্যগুলো অ্যানালাইজ করে দেয় তখন এরা মোটামুটি শিওর হয়ে দেয় যে ওরা যে তথ্যগুলো পেয়েছে সেগুলো কোথাও ভুলভাল হয়নি। 2-3% মার্জিন অফ এরর থাকে, সব জায়গাতেই থাকতেই পারে, এবং এটাও ঠিক অনেক সময় মেলে না। আচ্ছা, ওয়েদার ফোরকাস্ট কি মেলে সব সময়? আপনি একজন আবহাওয়া বিজ্ঞানী, আপনি দেখলেন আকাশে মেঘ কনসেন্ট্রেট করেছে এবং বৃষ্টি হতে পারে, আপনি বললেন সে বৃষ্টি হবেই, তার কোনো গ্যারেন্টি আছে নাকি? আপনার ধারণা কি যে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের 42টা আসনের ফলাফল কি হতে পারে? দেখুন, আমি একটু ব্যাখ্যা করি, 1-2 মিনিট লাগবে। সেটা হচ্ছে, আমি প্রথমে দেখতে চাইছি যে এ রাজ্যে দুটো দলের ভোটের পার্সেন্টেজ, কারণ ওটা বেশি গুরুত্বপূর্ণ, পার্সেন্টেজ দিয়েই কিন্তু ওটাকে সিটে কনভার্ট করা যেতে পারে। ভোটের পার্সেন্টেজ আপনি দেখুন, 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল 40-এর একটু বেশি, আর তৃণমূলের ভোট ছিল 43-এর সামান্য একটু বেশি, মানে 3.5% মতো ডিফারেন্স ছিল। ওটা 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ভোট পেয়ে গেল 47%-এর একটু বেশি, প্রায় 5% ভোট বাড়িয়ে নিল, ওই 4.8%। তৃণমূল বিজেপির ভোটটা একটু কমে গেল 2% মতো, 38 সামথিং। কিন্তু বিজেপির কোর ভোটটা খারাপ না, 38 থেকে 40, এটা যদি ভোট ব্যাংক হয় সেখানে হাজার চেষ্টা করেও তৃণমূল থাবা দিতে পারেনি। ফলে বাকি যে অংশটা, অর্থাৎ 40, মানে বাকি যে 60%, তার একটা বড় অংশ কিন্তু ভোটার, মানে ফ্লোটিং ভোটার। ফলে এই ফ্লোটিং ভোটাররা কিন্তু দেখা যাচ্ছে একের পর এক জনমত সমীক্ষায় তারা কিন্তু শিফট করছে। এবং এবারে যা দেখলাম, একাধিক জনমত সমীক্ষক গোষ্ঠী যেটা বলছে যে রিপাবলিক বাংলা, তারা দেখাচ্ছে আমরা 44% মতো ভোট পেতে পারি। এবিপি আনন্দ এবং সি ভোটার বলছে আমরা 42.5 ভোট পেতে পারি, এবং তৃণমূল আমাদের চেয়ে, মানে বিজেপির চেয়ে কম ভোট পেতে পারি। আর একটা সমীক্ষক গোষ্ঠী দেখিয়েছে যে বিজেপি 46% ভোট। একদম, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম 46%। আর ভোট শুরু হওয়ার আগে ফেডারেল বলে একটা ক্যারোলিয়ান চ্যানেল, ক্যারোলিয়ান গোষ্ঠী, তারা দেখিয়েছিল আমরা 48 অব্দি পৌঁছে যেতে পারি। আচ্ছা, এতটা যদি নাও ধরি, যদি আমি ধরি 45 to 46% ভোট বিজেপি পেল, অর্থাৎ গতবারের চেয়ে প্রায় 8% সুইং হচ্ছে, তাহলে কোথায় দাঁড়াতে পারে? আসুন, 30% ক্রস করবেই যদি 8% সুইং হয়, 30 ক্রস করবেই। এখন কথা হচ্ছে অতটা সুইং হবে কিনা, এগুলো প্রত্যেকটা ওই আবহাওয়া বিজ্ঞানের মতো। আমার ব্যক্তিগত, হ্যাঁ বলুন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার মনে হচ্ছে যে সুইংটা হচ্ছে, একদিকে বিজেপির পক্ষে সুইং হচ্ছে, অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে একটা সুইং হচ্ছে। এতদিন যারা তৃণমূলকে ভোট দিত তারা কিন্তু তৃণমূলকে ভোট দেয়নি। আপনি দেখবেন যে অঞ্চলে পরিযায়ী শ্রমিক বেশি,
এবং মাইনরিটি কমিউনিটি কনসলিডেশন কিরকম হবে? খুব ভালো কনসেন্ট্রেশন হয়েছে। এবং আমি উল্টোটা বলছি যে যেখানে মাইনরিটি কমিউনিটি বেশি এবং তার একটা বড় অংশ তো বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে, তারা অনেকে ভোটটা দিতে আসেনি, 5 to 10% ভোট কমে গেছে এবং তাদের দিয়ে মুর্শিদাবাদে কত মারামারি করানো হয়েছে, এবার তারা রিফিউজ করছে। আমি নিজে মুর্শিদাবাদে গিয়েছিলাম, অনেক মাইনরিটি মানুষের সঙ্গে কথা হয়েছে, বলছে কেন এইগুলো করব আমরা বলুন তো, মারপিট করি, আমাদের ফ্যামিলি গুলো ধ্বংস হয়ে যায়, এগুলো বাপ মরে গেলে ছেলে খেতে পায় না, আমরা কেন এসব করব। আস্তে আস্তে ওরাও বুঝতে শিখছে। বলে এবারে দেখবেন মুর্শিদাবাদে কোনো গোলমাল হয়নি, গোলমাল খুব কম হয়েছে, খুব মানে মৃত্যু তো হয়নি, অন্য জায়গায় মৃত্যু হয়েছে। শেষ প্রশ্ন, আপনি যে কেন্দ্রের ভোটার, দমদম লোকসভা কেন্দ্র? না, আমি মেদিনীপুর কেন্দ্রের ভোটার। আচ্ছা, আপনি থাকেন? ওখানে আমার বাড়ি আছে, দমদমেও বাড়ি আছে, দমদমে থাকি, মেদিনীপুরে থাকি। দমদমে থাকি। দমদম, কলকাতা উত্তর আর কি বলছে ওটা, তাপস বড়নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আপনার কি মতামত? দেখুন, ইন্ডিভিজুয়াল আসনগুলো বলাটা খুব কঠিন, কিন্তু এই সব কটা আসনেই মানে তৃণমূল তীব্র লড়াইয়ের মুখোমুখি হয়েছে, একদম তীব্র লড়াইয়ের মুখোমুখি হয়েছে। উত্তর কলকাতায় যেহেতু তাপস রায় একজন ভেটারেন পলিটিশিয়ান এবং তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে মানুষের ব্যাপক ক্ষোভ, আমি অন্তত কোনো আশা দেখছি না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বরানগরে সজল ঘোষ বয়স অল্প কিন্তু রাজনীতিতে যথেষ্ট পরিপক্ক, ফলে সে গত দিন যেভাবে দৌড়ে বেরিয়েছে পরশুদিন এবং অনেক জায়গায় বদমাইশিটা আটকেছে, সজল ঘোষের উপর ডেফিনেটলি বাজি রাখা যায়। আর দমদম সম্পর্কে একটা কথা বলি, দমদম কিন্তু আপসেট করার ব্যাপারে খুব বিখ্যাত আসন। 1984 সালে মনে আছে, মানে কেউ জানতো না যে আশুতোষ লাহা জিতবেন। আবার 1999 তপন শিকদার এখানে জিতে গিয়েছিলেন। তাই দমদম আপসেট করার ব্যাপারে একটা বিখ্যাত জায়গা, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ বিমলদা, থ্যাংক ইউ। ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.